আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস নিয়ে আসলাম। আমরা এর আগে সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রে কয়েকটি ক্লাস করেছি। আমাদের যেটা এমটির সিলেবাস ছিল আমাদের দ্বিতীয় সেমিস্টারের জন্য অর্ধেক সিলেবাস, সেটা ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ করেছি। আমি আশা করছি তোমরা বাসায় সেগুলো ভালোভাবে রিভিশন করেছো। তো আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশ নিয়ে আলোচনা করব। আমাদের এমটি সিলেবাসে আমাদের যতগুলো নির্মিতি টপিকস আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সাথে আমি আছি। তো যারা যারা আমার সাথে যুক্ত হয়েছো তারা অবশ্যই কমেন্টসে তোমাদের নাম লিখে আমাকে পাঠাও। আর যারা এখনো যুক্ত হওনি, যখন আমার ক্লাসটা দেখবে অবশ্যই তোমরা কমেন্টস বক্সে তোমাদের নামটা লিখবে। আর ক্লাসটা সবাই অবশ্যই শেয়ার করবে, যাতে পরবর্তীতে টাইমলাইনে তোমরা ক্লাসগুলো দেখতে পারো এবং তোমাদের বন্ধুরা উপকৃত হতে পারে। তো আমরা সরাসরি এখন ক্লাসে চলে যাচ্ছি। আমাদের আজকের টপিকস হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশ। আমরা নির্মিতি অংশ বলতে কি বুঝি? বাংলা দ্বিতীয় পত্রের দুটি অংশ এখন আছে, তাই না? একটা হচ্ছে ব্যাকরণগত কিছু প্রশ্ন বা অংশ, সেটা হচ্ছে কি সন্ধি সমাস এই ধরনের যে কিছু থাকে সেগুলোকে আমরা কি ব্যাকরণগত অংশ বলি। আর নির্মিতি অংশে আমরা কি বলি? যে আমাদের যে রাইটিং পার্ট, আমাদের ভাব সম্প্রসারণ আছে, সারাংশ আছে, সারমর্ম আছে, রচনা আছে, আবেদনপত্র আছে, এগুলো নিয়ে আমাদের নির্মিতি অংশটা। তো আজকে আমি প্রথমেই তোমাদের নির্মিতি অংশগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা আমার সাথেই থাকবে। তো আমরা একটু এক নজরে বোর্ডে চলে যাই। যে বোর্ডে আমি লিখে রেখেছি আজকে আমাদের টপিকসগুলো। তোমরা খুব ভালোভাবে বোর্ডে আগে টপিকসগুলো দেখে নাও এবং অবশ্যই নোট খাতা সেটা লিখে রাখো। আমি তোমাদের বারবার বলেছি যে ক্লাসটা হয়তো কোনো কারণে সমস্যা হতে পারে, আইডিটা বন্ধ হয়ে যেতে পারে। এর জন্য তোমরা প্রত্যেকটা ক্লাসে টিচার যা দিচ্ছে, যা বলছে তা অবশ্যই তোমরা ডায়েরিতে বা খাতায় নোট করবে। ওকে, আমরা এখন বোর্ডে চলে যাচ্ছি। তোমরা একটু বোর্ডে খেয়াল করো। আমাদের প্রথম টপিকটা হচ্ছে একটা আবেদনপত্র, আর্সেনিক মুক্ত পানি সরবরাহের জন্য একটা আবেদনপত্র। আর ভাব সম্প্রসারণ আছে দুইটি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, আরেকটা হচ্ছে জীবে দয়া করে যে জন। সারাংশ আছে দুইটি, কিসে হয় মর্যাদা, আমরা ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে এটা। সারমর্ম আছে ধন্য আশা কুহুকুনি, আর আরেকটা আছে খোদা করিবেন। আর রচনা আছে তোমার জীবনের লক্ষ্য। আমি রচনা আরো বাড়িয়ে দিব, কারণ মাত্র একটি রচনা আছে, আমি চেষ্টা করবো আরো দুই একটি রচনা তোমাদেরকে দেওয়ার জন্য। তো এই টপিকসগুলাই আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা সবার প্রথমে, তোমরা খেয়াল করো, সবার প্রথমে আমরা আমাদের যেটা আছে আর্সেনিক মুক্ত পানি সেখানে চলে যাই। আমাদের আবেদনপত্রের টপিকসে চলে যাচ্ছি। আবেদনপত্রের টপিকসে আমাদের পৃষ্ঠা হচ্ছে, সবাই পৃষ্ঠাটা বের করি আমরা, 200। এখানে পৃষ্ঠা তোমরা একটু খেয়াল করো সবাই। আর আমি বলছি তোমাদের যাদের আমরা ক্লাস 7 যাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি আমরা, যে বাংলা ব্যাকরণ ও নির্মিতি আমাদের এই যে বইটা আমাদের মাদ্রাসা থেকে দেওয়া হয়েছে গ্রামারের জন্য, অবশ্যই বোর্ডের বইটা আমরা ফলো করব। সাথে আমাদের জন্য আরেকটি যে বই দেওয়া হয়েছে বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সবাই খেয়াল করো, এই বইটা নিয়ে সবাই বসো। এই বই থেকে আমরা আজকে কিছু টপিকস নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো এই বইয়ের 270 পৃষ্ঠা, সবাই আমরা খেয়াল করি 270 পৃষ্ঠা। 270 পৃষ্ঠায় কি আছে? আমাদের প্রথমে আছে মাদ্রাসায় সুপেয় পানির ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র। এখানে মাদ্রাসায় সুপেয় পানির ব্যবস্থা করার জন্য আবেদনপত্র। এক্ষেত্রে যে কোনো একটি আবেদনপত্র লেখার সময় কি করতে হয় তোমরা তো সবাই জানো, তারপরেও আমি ছোট, যেহেতু তোমরা 5 থেকেও পড়েছো, 6ও পড়েছো, তারপরেও আমি তোমাদের রিমাইন্ডের জন্য আবেদনপত্রটা একটু দেখিয়ে দিচ্ছি। খেয়াল করো সবাই, বইটা খোলো, 270 পৃষ্ঠা, যে কোনো বই থেকে পড়লেই হবে, কোনো সমস্যা নেই। আর্সেনিকযুক্ত পানি সরবরাহের ব্যবস্থা করে আমাদের কি বলে প্রধান শিক্ষকের নিকট আবেদন, এটা আমরা যে কোনো বই থেকেও কিন্তু পড়তে পারি। এই বই থেকেই পড়তে হবে এরকম কোনো কথা নেই, টপিকসটা মিল থাকলেই হবে। দেখো খুব ভালো করে খেয়াল করো সবাই, বোর্ডের দিকে বা আমার বইয়ের দিকে তাকাও। এখানে তারিখটা লিখেছে, তারিখের একদম বরাবর নিচে বরাবর, তারপরে অধ্যক্ষ, তারপরে মাদ্রাসার নাম, তারপরে যে জায়গাটা বা যে জেলার সেই জেলার নাম, মানে সবগুলো একই স্টেপে হবে, আগে পিছে হবে না। সবাই খেয়াল করো, একদম মার্জিনের মতো সোজা, একদম সোজা এক বরাবর এক লাইনে হবে সবগুলো টপিকস। বিষয় গিয়ে সেম ওই লাইনেই হবে।
সুপেয় পানির ব্যবস্থা করার জন্য আবেদন। তারপর হচ্ছে মহোদয়, মহোদয় বিষয় ঠিক নিচেই হয়েছে, তাই না? তাহলে কিন্তু প্রত্যেকটা টপিকস কিন্তু এক একটা নিচে নিচে একদম সেম টু সেম লাইনে গিয়ে হয়েছে। তারপরে দেখো মহোদয়, মহোদয়টা সেম। তারপর বিনত নিবেদন, এই যে এটাও কিন্তু মহোদয়ের একদম ঠিক নিচের স্টেপে হয়েছে, আগে বা পিছে যায়নি। এইভাবে পুরো এইটা আমার এখানে শেষ করব। তারপরে যখন আমরা অতএব দিব, অতএবে গিয়েও কিন্তু আমরা এটা এইভাবে লিখবো। অতএবটাও কিন্তু ঠিক মহোদয়ের একদম নিচে, বিনীতের একদম নিচে স্টেপে আছে, মানে প্রত্যেকটা স্টেপ একভাবে রয়েছে, একদম সেম লাইন এবং লেন্থ ফলো করা হয়েছে, এখানে কোনো আলাদা কিছু করা হয়নি। তারপরে নিচে দেখো বিনীত নিবেদন, যেটা যে একদম শেষ করার পরে আমরা যেটা দিই, সেখানেও একই অবস্থা, যে এই সেম বরাবর লাইন, তারপর ইসলামপুর ফাজিল মাদ্রাসা, তারপরে একজন স্টুডেন্টের নাম, শ্রেণী, রোল, এইভাবে আমাদের কি করতে হবে, আবেদনপত্রটা এই নিয়মে করতে হবে, লিখতে হবে। এই নিয়মে লিখলে কি হবে, আমি যদি ভিতরের কথা ভুলেও যাই বা যদি কোনো ভুলও হয়, সেই ক্ষেত্রে আমি নিয়মের জন্য অবশ্যই মার্কস পাবো। এই জন্য নিয়মটা সবসময় ভালোভাবে ফলো করতে হবে। তো আমি এখন একটু পড়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, যে আমরা প্রথমে তারিখটা দিব, অধ্যক্ষ ইসলামপুর ফাজিল মাদ্রাসা, তোমরা দারুল আজহার মডেল মাদ্রাসা দিতে পারো বা যে কোনো স্কুলের নামও দিতে পারো। তারপরে আমরা বিষয় দিব সুপেয় পানির ব্যবস্থা করার আবেদন, তাই না? তারপরে মহোদয় দিব যে বিনত নিবেদন, এই যে আমাদের মাদ্রাসার টিউবওয়েলটি আর্সেনিক মুক্ত না হওয়ায় আমরা কি খাওয়ার পানির বিশেষ সংকটে আছি। এমন অবস্থায় কি করতে হবে, মাদ্রাসায় দ্রুত একটি আর্সেনিক মুক্ত পানি মানে টিউবওয়েলের ব্যবস্থা করতে হবে, তাই না, বা স্থাপন করা দরকার। এটা দিয়ে আমরা দিব অতএব জনাবের নিকট আমাদের আবেদন, জরুরি ভিত্তিতে একটি আর্সেনিক মুক্ত টিউবওয়েল স্থাপন করে আমাদের বাধিত করবেন। বাস, একদম ইজি, একদম সহজ ভাষায় এখানে লেখা আছে, তোমরা এইভাবেই মুখস্থ করে ফেলবে ইনশাল্লাহ। আর নিচে দিবে বিনীত নিবেদন, একদম মাদ্রাসার নাম, তারপর একজন স্টুডেন্টের নাম, তারপর শ্রেণী, রোল, বাস। ওকে, আমরা এই এক পৃষ্ঠাতেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা শেষ করতে পারবো ইনশাল্লাহ। তো আশা করছি তোমাদের জন্য এটা অনেক সহজ হয়েছে। তোমাদের আমি সিস্টেমটা দেখিয়ে দিলাম, প্লাস ভিতরে একটু বুঝিয়ে দিলাম, তোমরা ঠিক এভাবে নিজের মতো করে অ্যাপ্লিকেশনটা লিখবে, আবেদনপত্রটা শেষ করবে। তো আমরা পরবর্তী টপিকসে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী টপিকস হচ্ছে ভাব সম্প্রসারণ। আমরা এখন ভাব সম্প্রসারণ নিয়ে একটু আলোচনা করব। সবাই 244 পৃষ্ঠা বের করি, সবাই এই বইয়েতেই আছে 244 পৃষ্ঠায়। দেখো, দুইটা ভাব সম্প্রসারণ আছে আমাদের, অন্যায় যে করে আর জীবে দয়া করে যেজন, তাই না? আমরা প্রথম টপিকসটা আলোচনা করব, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। এই কথাটা বুঝতে পেরেছো তোমরা? এই কথাটার অর্থ কি, যে অন্যায় যে করে আর অন্যায় যে, একজন মানুষ যারা অন্যায় করছে আর যে অন্যায়টা সহ্য করছে, দুজনে কিন্তু সমান অপরাধী, তাই না? যে আমি অন্যায় করছি না তাই আমার কোনো পাপ হবে না, বা আমার কোনো দায় নাই, তা না। আমি অন্যায়টা তো সহ্য করছি, আমার উপর দিয়ে অন্যায়টা হচ্ছে, আমি কোনো প্রতিবাদ করছি না, বা আমার চোখের সামনে একটা অন্যায় হচ্ছে, আমি চুপচাপ মাথা নিচু করে চলে আসলাম, সেটা করা যাবে না। এর জন্য কি বলছে, যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনই সমান অপরাধী। এর জন্য আমাদের কি করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তো এই মূল ভাব, এটা হচ্ছে মূল ভাব। তা আমাদের এই ভাব সম্প্রসারণ লেখার কিন্তু কিছু নিয়ম আছে, বইয়ে কিন্তু সুন্দর করে সেটা দেওয়া আছে, খেয়াল করো। আমরা টপিকসটা লিখবো সুন্দর করে, তারপরে মূল ভাবে যাব। মূল ভাবটা কি হবে, যে আমি যে টপিকসটা বললাম সেটার একদম মূল কথাটা আমি এখানে বলবো। কি বলবো, যে মহান আল্লাহ অন্যায়কারীদের যেমন ঘৃণা করেন, তেমনি অন্যায় সহ্যকারীদেরও ঘৃণা করেন। তাই আমাদের অন্যায় কাজে সহায়তা অন্যায়কারীদের কি করতে হবে, অন্যায় কাজে সহায়তা করা যাবে না। এটাই হচ্ছে কি মূল ভাব। তারপরে আমরা দ্বিতীয় স্টেপে যাব, কি সম্প্রসারিত ভাব। মানে ভাব সম্প্রসারণ মানেই হচ্ছে যে কোনো একটা টপিক, সেটা পদ্য আকারে হোক বা একটা দুটা লাইন হোক, আমরা এটাকে কি করি, সম্প্রসারণ করি, ভাবটাকে আরো বেশি বৃদ্ধি করি, সম্প্রসারিত করে বিভিন্ন উক্তি দিয়ে, তথ্য দিয়ে, উপস্থাপনা দিয়ে এটাকে আমরা আরো বড় করে সুন্দর করে সবার সামনে উপস্থাপন করি, তাই না? এটাই হচ্ছে কি ভাব সম্প্রসারণ। তো আমরা দ্বিতীয় স্টেপে গিয়ে সম্প্রসারিত ভাবে চলে যাব। তো সম্প্রসারিত ভাবে আমরা কি বলবো, যে মানুষের যেমন মানুষ হিসাবে কতগুলো অধিকার আছে, তেমনি মানুষ হিসাবে কতগুলো দায়িত্ব রয়েছে। প্রকৃতপক্ষে দায়িত্ব পালনের মাধ্যমে কি হয়, অধিকার অর্জিত হয়, তাই না? আর অন্যায় যে করছে আর অন্যায় যে সহ্য করছে, সমাজে দুজনই সমান অপরাধী। দুজনকে কি সবাই ঘৃণার চোখে দেখে সমাজে, তাই না? কারণ যারা অন্যায় করছে তারা তো অবশ্যই অপরাধী, কিন্তু যারা অন্যায় সহ্য করছে তারাও কিন্তু ভীরু কাপুরুষ, তারাও প্রতিবাদ করছে না, দিনের পর দিন দুর্বলদের উপর অত্যাচার করছে, তারা সেই অত্যাচার সয়ে যাচ্ছে, বা তাদের চোখের সামনে অনেক বড় নির্যাতন হচ্ছে, তারা সেটা কোনো প্রতিবাদ জানাচ্ছে না, সেটা
সেটার জন্য কোনো প্রতিকার করছে না, এটাও কিন্তু ভালো মানসিকতার ইয়া না। তাই বলছে যে যদি বারবার আমরা এইভাবে অপরাধীকে ছেড়ে দেই, তাদের অন্যায়টাকে সহ্য করি, তাহলে কি হবে, আমাদের দেশে, এলাকায় বা সমাজে, পাড়া মহল্লায় অপরাধের প্রবণতাটা দিন দিন কি হবে, বেড়ে যাবে, বৃদ্ধি পাবে, তাই না? তারা কিন্তু অনেক বেশি সাহস পেয়ে যাবে অপরাধীরা। সেই জন্য আমাদের কি করতে হবে, অন্যায়কারীদের রুখতে হবে, অপরাধের যারা অপরাধ করছে তাদের কি করতে হবে, তাদেরকে থামাতে হবে, তাদেরকে অপরাধীদের প্রতিবাদ জানাতে হবে, সঠিকভাবে তাদের আইনের হাতে তুলে দিতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে, তাই না? এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে সম্প্রসারিত ভাব। দেন আমরা আরেকটা স্টেপ আছে কি, মন্তব্য বা উপসংহার, সিদ্ধান্ত, মানে পুরা ভাবটা সম্প্রসারণ করার পরে আমাদের কি সিদ্ধান্ত হলো সেটা আমরা, অন্যায়কারীকে বিনা বিচারে ক্ষমা করা উচিত নয়। অন্যায়কারীর বিচার না করলে সে কি হয়, সাহসী হয়ে ওঠে। মহাপুরুষগণ অন্যায়কারীকে ক্ষমা করেছেন, তবে তাদের সুদৃঢ় আদর্শের বলে অন্যায়কারীদের তারা ন্যায় পথে এনেছেন। এখানে একটা কথা বলেছে যে হয়তো মহাপুরুষরা অনেক, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আমাদের যে আরো যারা মনীষীরা আছেন তারা কিন্তু অন্যায়কারীকে ক্ষমা করেছেন, কিন্তু তারা তো অনেক বেশি মহাপুরুষ ছিলেন, তাই না? তাদের অনেক বেশি শক্তি, ঐশ্বরিক ক্ষমতা ছিল। তাদের আদর্শ বা দৃঢ়তার কাছে অন্যায়কারীরা মাথা নত করেছে এবং তারা কিন্তু সত্য ন্যায়ের পথে এসেছে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি তারা তো আমরা এতটা মহাপুরুষ এখনো হইনি। এই জন্য কি করতে হবে, আমরা যদি এই অন্যায়কারীদের সবসময় ছেড়ে দেই তাহলে কি হবে, তারা কিন্তু আমাদের প্রিয় বসবে, তাই না? এই জন্য আমাদের সমাজটাকে কুলুষমুক্ত রাখতে হলে অন্যায়কারীকে ক্ষমা করা যাবে না, এটাই। তো দ্বিতীয় টপিকসটা, তো আশা করছি তোমরা এটা ভালোভাবে বাসায় পড়ে নিবে। ভাব সম্প্রসারণটা অবশ্যই বোঝার ব্যাপার, তুমি যদি বুঝে থাকো ইনশাল্লাহ নিজের মতো করে লিখতে পারবে। তবে 3টা বিষয় খেয়াল রাখবে, মূল ভাব, সম্প্রসারিত ভাব এবং কি সেটা মন্তব্য। তো আমরা দ্বিতীয় টপিকে যাচ্ছি, জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর। তার মানে কি, যারা জীব মানে আল্লাহর যে সৃষ্টির মখলুকাত আছে, আমাদের যে পশু পাখি জীবজন্তু আছে, এদেরকে যারা ভালোবাসে সেই জন কি মনে হচ্ছে যে আল্লাহর সৃষ্টিকে যারা সেবা করলো, মনে হলো যে আল্লাহকেই সেবা করলো, তাই না? যেহেতু আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা, তারা আল্লাহরই মানুষ, আল্লাহর সৃষ্টির তাদেরকে সেবা করা মানে আল্লাহকে সেবা করা, এটাই বোঝানো হয়েছে। তো মূলভাবে কি বলবো, স্রষ্টা মানুষ, পশু পাখি, গাছপালা, কীট পতঙ্গ সবই সৃষ্টি করেছেন। স্রষ্টার শ্রেষ্ঠ জীব হচ্ছে কি, মানুষ। তাই সৃষ্টির সেবা করলে কি হয়, স্রষ্টার সেবা করা হয়। এটা হচ্ছে কি মূল ভাব। আর সম্প্রসারিত ভাবে আমরা কি করব, স্রষ্টা তার সৃষ্টির মাধ্যমেই নিজেকে প্রকাশ করেছেন, তাই না? আমরা বলি না যে চতুর্দিকে আল্লাহ আছেন, আমরা যেদিকে তাকাবো সেখানেই আল্লাহকে দেখতে পাবো। তার মানে কি, চতুর্দিকে এই আমাদের প্রকৃতিতে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি মানেই হচ্ছে যে ওখানে আল্লাহ বিদ্যমান রয়েছে, তাই না? যেহেতু আল্লাহকে আমরা দেখতে পাচ্ছি না, সেজন্য আমাদের কি সবসময় মনে করতে হবে আমাদের চতুর্দিকে আল্লাহ রয়েছেন। তাই বলেছে যে স্রষ্টা তার সৃষ্টির মাধ্যমে নিজেকে প্রকাশিত করে। এই জন্য আমাদের কি করতে হবে, স্রষ্টাকে ভালোবাসতে হলে স্রষ্টার যে সৃষ্টিগুলো আছে সেগুলোকে ভালোবাসতে হবে। সেক্ষেত্রে আমরা দরিদ্র, আর্ত মানবতায় যারা অনেক কষ্ট জর্জিত আছে, এখন যারা অসুস্থ অবস্থায় আছে বা যারা অনেক বেশি দরিদ্র অসহায় অবস্থায় আছে, তাদেরকে যদি আমরা সেবা করি, সেটাও কিন্তু আমরা কি হবে, অনেককে আল্লাহকে সেবা করার মতোই হয়ে যাবে। এছাড়াও যে আমাদের পশু পাখি আছে সেটার প্রতিও কিন্তু আমাদের যত্ন নিতে হবে। মানে সবকিছু, সর্বোপরি আল্লাহর যে সৃষ্টি আছে তাদেরকে আমরা যত বেশি ভালোবাসবো, মানুষকে যত বেশি ভালোবাসবো, মানুষের সেবায় এগিয়ে আসবো, তত বেশি আমরা কি করবো, আল্লাহকে কি করতে পারবো, সে খুশি করতে পারবো। বা এটা থেকে আমরা ধারণা করবো যে আল্লাহকে আমরা সেবা করছি। তো এটার মন্তব্যটা কি হবে, যে জীবের সেবার মাধ্যমে স্রষ্টার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সান্নিধ্য লাভ করা যায়, এটাই আমরা বলবো। এজন্য আমাদের কি করতে হবে, সকল জীবের প্রতি ভালোবাসা দেখিয়ে তাদের কল্যাণ করতে হবে, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। তো আমরা 2টা টপিকস আজকে আলোচনা করলাম, জীবে জয় করে যে জন, আরেকটা হচ্ছে অন্যায় যে করে। তোমরা খুব ভালোভাবে বাসায় 2টা রিভিশন করে ফেলবে, মুখস্থ করে খাতায় লিখে অবশ্যই ছবিটা এই মতে আমাকে পাঠিয়ে দিবে। আমি কিন্তু সবারটাই চেক করব। তোমাদের এই সব ক্ষেত্রেও কিন্তু আমাদের মার্কিং আছে, অনলাইন অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের তোমরা ক্লাস দেখছো কিনা, এর মধ্যে আমাদের কমেন্টস লিখছো কিনা ফেসবুকে, তারপর আমাদের ক্লাসগুলো ভালোভাবে ফলো করছো, আমাদের অফিসের সাথে যোগাযোগ, সব কিছু মিলিয়ে কিন্তু তোমাদের কিছু মার্কস থাকবে এবার পরীক্ষায়। তো তোমরা সবসময় খেয়াল রাখবে যে টিচার ক্লাসে, আমাদের অনলাইন ক্লাসে কি বলছে, কি নির্দেশনাগুলো দিচ্ছে, খুব ভালোভাবে সেগুলো ফলো করার চেষ্টা করবে।
ওকে, আমরা এখন দ্বিতীয় টপিকসে চলে যাব। সেটা তৃতীয় টপিকস হচ্ছে আমাদের সারাংশ। আমি তোমাদের সিলেবাসে যে সারাংশগুলো দিয়েছি হয়তো তোমাদের এই বই এবং বোর্ডের বইটাতে সেটাতে নাই। আমি যে বইটা একটা বই থেকে কালেক্ট করেছি সেটাই তোমাদের কাছে পড়িয়ে দিব এবং তোমাদের বুঝিয়ে দিব। সাথে আমি ইমোতে সেই ছবিগুলোও দিয়ে দিব যাতে তোমরা সেটা দেখে ভালোভাবে এটা আয়ত্ত করতে পারো। তোমাদের টেনশনের কোনো কারণ নেই। যে আমাদের যে সারাংশ সরবরাহগুলো আছে আমি সবগুলোই কালেকশন করেছি এবং সবগুলোর ছবি তোমাদের ইমোতে আমি পাঠিয়ে দিব। তো আমরা এখন সারাংশ নিয়ে আলোচনা করব। সারাংশের প্রথমটা আমাদের ছিল হচ্ছে কিসে হয় মর্যাদা, তাই না? কিসে হয় মর্যাদা, আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। কিসে হয় মর্যাদা? কিসে হয় মর্যাদা হচ্ছে, আমি একটু সারাংশটা একটু পড়ে নেই, তোমরা খেয়াল করো। সারাংশ সারমর্ম, এইটা আমরা যখন ভাব সম্প্রসারণ করলাম কি, যে একটা 2 লাইনের একটা ভাবকে সম্প্রসারিত করে বড় করা। আর সারাংশ হচ্ছে একটু বেশি করে লেখা থাকবে, সেটার মূল কথাটা লিখবো, এটাকে ছোট করে ফেলবো, তাই না? এটা হচ্ছে সারাংশ সারমর্ম। সারাংশ হচ্ছে গদ্যের আকারে যেটা হয় সেটাকে আমরা সারাংশ বলি। আর সারমর্ম হচ্ছে পদ্য 4-5 লাইনের যে পদ্য কবিতার লাইন থাকে সেটার থেকে যখন আমি ছোট করে মূল কথাটা লিখি তখন সেটা হয় সারমর্ম। তোমরা ভালো করে এটা মনে রাখবে। তো এখানে প্রথমটা ছিল কিসে হয় মর্যাদা? দামি কাপড়, গাড়ি ঘোড়া না ঠাকুর দাদার কালের উপাধিতে। না, মর্যাদা এসব জিনিসে নেই। আমি দেখতে চাই তোমার ভিতর, বাইরে, তোমার অন্তর। তো আমি জানতে চাই তুমি চরিত্রবান কিনা, তুমি সত্যের উপাসক কিনা। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের ওই সারাংশের মূল ইয়াটা। এখানে আমরা মূল কথাটা বলবো যে দামি কাপড় চোপড়, গাড়ি ঘোড়া বা বাপ দাদার উপাধিতে মানুষের কি হয় না, মর্যাদা বৃদ্ধি পায় না। অনেক টাকা পয়সা দাস দাসী থাকলেও মর্যাদা কখনো কি হয় না, বৃদ্ধি পায় না। মানুষ মর্যাদা পায় তার চরিত্রের গুণে। বুঝতে পারছো তোমরা? তার মানে কি, একজনের অনেক দামি কাপড় চোপড় আছে, অনেক 4-5টা বাড়ি আছে, গাড়িতে ঘুরে, কিন্তু তার কি চরিত্র ভালো না, তার ব্যবহার ভালো না, তাকে কি আমরা মর্যাদাবান বলবো? না, কখনোই বলবো না। তার চারপাশে 1000টা দাসীবাদী নিয়ে সে ঘুরছে, তাই না? অনেক টাকা পয়সা, ধনবান, অনেক জমির মালিক, তাই কি আমরা তাকে মর্যাদাবান বলবো? সাময়িকভাবে হয়তো তাকে সবাই অনেক সম্মান করছে, তাকে অনেক বেশি মর্যাদা দেওয়ার চেষ্টা করছে, আসলে কিন্তু সে প্রকৃতপক্ষে মর্যাদাবান নয়। মানুষের চোখে কিন্তু সে মর্যাদাবান নয়, আড়ালে কিন্তু সবাই তার সমালোচনা করছে। এই জন্য কি, মানুষের মর্যাদাটা হচ্ছে তার চরিত্রে, তার ব্যবহারে, তার নৈতিকতা। এটা সবসময় মনে রাখবে। এই 2-3 লাইনের এই আনসারটা দিয়ে দিলেই হয়ে যাবে। পুরাটা লিখতে, এটা কিন্তু বেশি লেখা যাবে না, বেশি লিখলে কিন্তু নাম্বারটা কমে যাবে। এই জন্য সারাংশ বা সারমর্মের একদম মূল কথাটা ছোট করে লিখে ফেলতে হবে। তারপরে দেখো আরেকটা আছে আমাদের, আরেকটা সারমর্ম আছে না, সারাংশ আছে আরেকটা, খেয়াল করো তোমরা সবাই। একটা সারমর্ম আমাদের হচ্ছে যে আমরা স্কুল কলেজে কি শিক্ষক আমাদের যে সন্তানদের পাঠিয়ে ভাবি যে আমাদের সমস্ত কর্তব্য শেষ হয়ে গেল। বছরের পর বছর পাশ করিয়া গেলেও অভিভাবকরা ছেলের যথেষ্ট তারিফ করেন, কিন্তু তলায়া দেখেন না যে কেবল পাশ করিলে বিদ্যার্জন হয় না। বাস্তবিক পক্ষে ছাত্রের বা সন্তানের জ্ঞানের অনুরাগ এবং জ্ঞানের প্রতি আনন্দজনক শ্রদ্ধার উদ্বেগ হইতেছে কিনা সেই বিষয়ে সেটাও কিন্তু দেখবার বিষয়, তাই না? তার মানে কি, আমরা আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলা হয়েছে যে স্কুল কলেজে যে বাচ্চাদের পাঠানো হচ্ছে, শিক্ষার্থীদের, বা তোমরা যে আসছো, তোমরা কি আসলে পড়াশোনা শিখছো কিনা, নৈতিকতাটা তোমাদের ভিতরে আসতেছে কিনা, তোমরা বিদ্যা অর্জন করে সঠিকভাবে সেটা প্রয়োগ করতে পারছো কিনা, প্রকৃত মানুষ রূপে গড়ে উঠতে পারছো কিনা, সে বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে। এটাই এই সারাংশে বলেছে। তো এটার মূল কথাটা কি দেখো, স্কুল কলেজে কেবল পাশ করে গেলে বিদ্যার্জন হয় না। খুব খেয়াল করো, প্রকৃত জ্ঞানার্জন হয় না। এখানে খুব কম সংখ্যক ছাত্রছাত্রীর মনে প্রকৃত জ্ঞান স্পৃহা জন্মে। মানে কিছু ছাত্রছাত্রী আছে যে আসলে আমাদের পড়তে হবে, বা পড়ার প্রতি বা বইয়ের প্রতি একটা আলাদা ভালোবাসা, অনুরাগ তৈরি হয়। আর কিছু স্টুডেন্ট থাকে যে আমাদের শুধু পাস করতে হবে, পড়াশোনাটা তাদের কাছে ভালো লাগে না, তাই না? মনে ইচ্ছা করে না, কিন্তু পাস করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, বাবা মার একটা চাপ থাকে, শিক্ষকের একটা চাপ থাকে, সেই জন্য তারা শুধু বিদ্যাটা গিলছে আর উগলাচ্ছে, তাই না? এটা কিন্তু বেশিরভাগ স্টুডেন্টদের মনেই হয়। সেটাই বলেছে যে খুব অল্প সংখ্যক শিক্ষার্থীর মনে জ্ঞান স্পৃহাটা জেগে ওঠে।
আর জ্ঞানের প্রতি শ্রদ্ধা ও অনুরাগ জানিয়ে বিদ্যার্থীর মধ্যে জ্ঞান লাভের মানে ইচ্ছাটা সৃষ্টি করাই হচ্ছে কি স্কুল কলেজের শিক্ষার মূল উদ্দেশ্য। তার মানে কি, যে জ্ঞানের প্রতি শ্রদ্ধা এবং জ্ঞানের প্রতি আগ্রহ, এই যে জ্ঞানের প্রতি যে একটা আগ্রহ, একটা যে প্রবল স্পৃহা মানে হচ্ছে কি আগ্রহ, একটা যে ইচ্ছা, সেই ইচ্ছাটা জাগানোটাই হচ্ছে কি স্কুল কলেজের শিক্ষার মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আমাদের পাস করানো, ভালো নাম্বার পাওয়া, A+ পাওয়া, এটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা বইকে ভালোবাসবে, জ্ঞানী ব্যক্তি হবে, জ্ঞানের প্রতি তোমাদের আগ্রহ জন্মে, স্পৃহা বাড়বে, জ্ঞানার্জনটা সুন্দর হবে, সঠিক মানুষ হবে, সেটাই। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের সারমর্ম। আমরা দুইটা সারাংশ শেষ করলাম। আমাদের এখন কি সারাংশ কি বলে সারমর্ম আছে। তো আমরা কিসে হয় মর্যাদা এবং আমরা ছেলে মেয়ে, দুইটার সারমর্মের ছবিটা আমি মতে দিয়ে দিব, তোমরা অবশ্যই সেগুলো পড়ে ফেলবে। আর আমি তো তোমাদের একটু চেষ্টা করলাম বোঝানোর জন্য। তো আমরা সারমর্মে চলে যাই। সারমর্মে একটা আছে কি, ধন্য আশা কুহুকুনি, তাই না? ধন্য, আমি একটু মূল ইয়েটা পড়ি। ধন্য আশা কুহুকুনি, তোমার মায়ায় অসার সংসার চক্র ঘুরে নিরবধি, দাঁড়াই তো স্থিরভাবে চলিত না হায়, মন্ত্র বলে তুমি চক্র না ঘুরাতে যদি, ভবিষ্যৎ অন্ধমূঢ় মানব সকল ঘুরিতেছে কর্মক্ষেত্রে বর্তুল আকার, তব ইন্দ্রজালে মুগ্ধ পেয়ে তব বল, জুঝিছে জীবন যুদ্ধের হায় অনির্বার। তার মানে কি, আশাই হচ্ছে মানুষের জীবনের সব, তাই না? আশার জন্যই কিন্তু মানুষ বেঁচে আছে। এক সময় আশা চলে যায়, তারপরে মানুষ কি হয়, হতাশ হয়ে যায়, তারপরে কিন্তু নতুন করে আবার আশায় বুক বাঁধে, আবার নতুন করে জীবনটাকে কি করে, পরিচালনার চেষ্টা করে। তাই আশার কথাটাই বলেছে এখানে, যে আশাটা কি, আশা হচ্ছে কি মানুষের জীবন সংগ্রামের প্রণোদনা মানে কি, মানুষের একটা বলে না যে ইচ্ছাটা কি, মানে আশাটাই তাকে বাঁচিয়ে রাখে, জীবন সংগ্রামে তাকে আরো বেশি অগ্রণী ভূমিকা পালনের জন্য চেষ্টা করে। আশাহীন জীবন হয়ে পড়ে স্থবির এবং নিশ্চল মানে কি, যে জীবনটা চলে না, স্থবির হয়ে আছে। আশার জাদুতে মানুষ জীবনে নানা সংকট ও প্রতিকূলতা মোকাবেলা করে, মঙ্গল ও সমৃদ্ধির আশায় কাজ করে সারা জীবন। তার মানে কি, আশা একটা জাদুর পরশের মতো, তাই না? যে আশাটা আছে বলেই মানুষ নতুন করে জীবনটাকে শুরু করার চেষ্টা করছে, যতই কষ্ট আসুক, ঝামেলা আসুক, আবার তারা নতুন করে সেটা কি করে, নতুন করে আবার জীবন সংগ্রামে নতুন করে ঝাঁপিয়ে পড়ে। যত দুঃখ আসুক, আশাটা ভঙ্গ হোক, হতাশা আসুক, তারপর নতুন করে আবার শুরু করে। তাই বলছে যে আশার জাদুতে মানুষ নানা সংকট, নানা সমস্যা, প্রতিকূলতা মোকাবেলা করে, আবার স্বপ্নের দিকে এগিয়ে চলে এবং মঙ্গল ও সমৃদ্ধির আশায় তারা আরো বেশি বেগবান হয়। এর জন্য আমরা বলবো যে আশাটা খুব জরুরি, বা একটা মানুষের জীবনে আশা থাকা অবশ্যই উচিত, বা আশা থাকতে হবে। এটা আমরা খুব অল্প লাইনে এটা শেষ করব। আমি যেভাবে বললাম ঠিক এভাবে লিখতে হবে। তোমাদেরই মধ্যে আমি ছবি দিয়ে দিব, তোমরা এটা পড়ে ফেলবে ইনশাআল্লাহ। আরেকটা আছে আমাদের, দেখো, ক্ষুধা বলিবেন হে আদম সন্তান, আমি চেয়েছিল ক্ষুধায় অন্ন, তুমি করো নাই দান, মানুষ বলবে তুমি জগতের প্রভু, আমরা তোমাকে কেমনে খাওয়াবো, সে কি হয় প্রভু, বলিবেন খোদা ক্ষুদিত বান্দা গিয়েছিল দ্বারে, মোর কাছে তুমি ফিরে পেতে তাহা যদি খাওয়াইতে তারে। তার মানে কি, আমরা তো জানি যে আল্লাহ আমাদের সব জায়গায় আছে, তাই না? আর আল্লাহ তো সবসময় আমাদের যখন মৃত্যুর পরে কিন্তু জিজ্ঞাসা করবে যে তোমার কাছে খাদ্য চেয়েছিলাম, অন্ন চেয়েছিলাম, তুমি তো আমাকে সেটা দাওনি। তখন বান্দা কি বলবে, যে না প্রভু, কখন তুমি তো আমার কাছে চাওনি, বা এরকম কিছু বলবে, তাই না? তখন আল্লাহ কি বলবে, যে আমি অমুক বান্দাকে ক্ষুধার্ত হিসাবে তোমার দুয়ারে পাঠিয়েছিলাম, কিন্তু তুমি তো তাকে খাবার দাওনি। তুমি যদি তাকে খাবার দিতে, হয়তো আল্লাহকেই সাহায্য করা হতো, তাই না? মানে আল্লাহকেই খাবার দেওয়া হয়ে যেত, এরকম আর কি বোঝাইছে, যে আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি তো দাওনি। তো আমরা তো জানি যে আল্লাহ অদৃশ্য, আল্লাহ কোনো খাবার লাগে না, আল্লাহর কিছুই লাগে না, তাই না? তো এর জন্য মানুষ তখন তাকে জিজ্ঞাসা করবে যে তুমি তো খাদ্য চাওনি, বা তুমি তো কখনো ক্ষুধার্ত না, আর আমি বান্দা হয়ে তোমাকে কিভাবে খাবার দিব, তাই না? সেক্ষেত্রেই এই কথাটা বলা হয়েছে। তো এটার মূল কথাটা কি, আমি একটু পড়ি। সৃষ্টিকর্তার সন্তুষ্টি পেতে হলে দরিদ্রদের সেবা করতে হবে, তাই না? অসহায়দের সেবা করতে হবে, যারা অসহায় তাদেরকে সেবা করতে হবে। দরিদ্রকে অন্ন দিলে সৃষ্টিকর্তাকেই দেওয়া হয়।
সৃষ্টির সেবা মানেই হচ্ছে কি মানুষের সেবা। সৃষ্টির মাঝেই স্রষ্টা বিদ্যমান। এর আগে আমরা জীবের দয়া করে যে জন পড়েছি না, ওটার সাথেই কিন্তু এটা মিল আছে, তাই না? সারাংশটা, সারমর্মটা। তার মানে কি হলো যে আমরা যদি সৃষ্টিকর্তাকে সন্তুষ্টি করতে চাই, তাহলে সৃষ্টিকর্তার যে আমাদের যে সৃষ্টিগুলো রয়েছে, আশরাফুল মাখলুকাত আছে, জীবজন্তু আছে, আরো যে নানান প্রকৃতি আছে, সব কিছুর সেবা করতে হবে। তাহলে কি হবে? আল্লাহ খুশি হবেন, আল্লাহ সন্তুষ্ট হবেন। তাই বলছে যে দরিদ্রকে যদি আমরা অন্ন বস্ত্র বাসস্থান দিয়েই সাহায্য করি, তাহলে কি হবে? আল্লাহকেই দেওয়া হবে। এবং সৃষ্টির সেবা করা মানে হচ্ছে কি স্রষ্টার সেবা করা। সৃষ্টির মাধ্যমে কি হয়? স্রষ্টা বিদ্যমান। আর প্রত্যেকটা সৃষ্টির ভিতরেই আল্লাহ রয়েছেন বা স্রষ্টা রয়েছেন। এই মূল কথা দুটো লিখলেই আমাদের এই সারাংশের অ্যান্সারটা হয়ে যাবে, সারমর্মের। তো খুব ইজি কিছু টপিকস নিয়ে তোমাদের সাথে আমি আজকে আলোচনা করলাম। আমি আশা করছি তোমরা এই টপিকসগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশ নিয়ে আমি আজকে তোমাদের সাথে যতক্ষণ পেরেছি একটু বলার চেষ্টা করেছি। নেক্সট ক্লাসে আমরা বাংলা দ্বিতীয় পত্রের যে আমাদের ব্যাকরণ অংশগুলো আছে, সেগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে তোমাদের সাথে ইনশাআল্লাহ আলোচনা করব। তোমরা সবসময় অনলাইন ক্লাসগুলো খুব ভালোভাবে ফলো করবে। এখন তোমাদের সামনে এক্সাম চলে এসেছে, আর এক্সামটা তোমাদের অবশ্যই আগের সিস্টেমেই হবে, তোমরা সেটা জানো। এর জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। পাশে যেহেতু অনেক সময় অবসর আছে, তোমরা খুব ভালোভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য বা বিষয়ের জন্য আলাদাভাবে সময় নিয়ে পড়াশোনা করবে। আরেকটা বিষয় আছে এখানে, রচনা তোমার জীবনের লক্ষ্য। এখানে তোমরা যে কোনো বই থেকে, তোমাদের গ্রামার বই বা আমাদের বাংলা নির্মিতি বই যেটা আছে, বা আমাদের যেটা বাংলা ব্যাকরণ নির্মিতি অংশ লেকচারের যেটা আছে, যে কোনো জায়গা থেকে তোমরা তোমার জীবনের লক্ষ্য রচনাটা খুব ভালোভাবে পয়েন্ট আকারে মুখস্থ করে ফেলবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা এই টপিকসগুলো নিয়ে আলোচনা করলাম। আমি আরেকবার একটু রিমান্ডে যাচ্ছি। আর্সেনিক মুক্ত পানি সরবরাহ, খুব ভালো করে আমরা ওটা পড়ে নিব। বইয়ের যেভাবে নিয়মটা দেওয়া আছে ঠিক সেভাবে। তারপর ভাব সম্প্রসারণ 2টা পড়বো, সারাংশ পড়বো, সারমর্ম এবং রচনা। এই প্রত্যেকটা টপিকস আমরা খুব ভালোভাবে শেষ করব ইনশাআল্লাহ। আশা করছি সবাই আমার টপিকসগুলো বুঝতে পেরেছো। যে কোনো সমস্যা অবশ্যই কমেন্টসে লিখে জানাবে এবং সবাই ক্লাসগুলো ফলো করবে। আমি বারবার তোমাদের রিকোয়েস্ট করছি। আর যারা ক্লাসে এতক্ষণ যুক্ত ছিলে সবাইকে ধন্যবাদ। সবাই দারুল আজহারের সাথেই থাকবে। পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।